বাজেটের আরও তথ্য আপনাদেরকে দর্শক জানাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী আজহার লিমন। আজহার লিমনের কাছ থেকে আমরা জানবো বাজেটের বিস্তারিত। আজহার লিমন, আপনাকে স্বাগত জানাচ্ছি। তন্ময়, আমরা এরই মধ্যে অর্থমন্ত্রী মহান সংসদে এবারের বাজেট কিন্তু উত্থাপন করতে শুরু করেছেন এবং আমরা কিন্তু এরই মধ্যে বড় দাগের যে তথ্যগুলো মানুষ জানতে চাই সেগুলো হাতে পেয়ে গেছি। আমরা তথ্যচিত্রের দিকেই যেতে চাই। এবারের বাজেটের আকার, রাজস্ব লক্ষ্যমাত্রা এবং ঘাটতি সম্পর্কে আমরা জানতে চাই। এবারের মোট বাজেটের যে আকারটি ধরা হয়েছে প্রায় 8 লক্ষ কোটি টাকা, তন্ময়, এবং সেটি কিন্তু আমরা দেখছি যে গেল বারের চেয়ে 5% বেশি, প্রায় 5% বেশি। এবং এখানে রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রাটি ধরা হচ্ছে, আমরা স্ক্রিনে দেখছি যে 5,41,000 কোটি টাকা। এখানে কিন্তু একটা বড় অংশ স্বভাবতই ঘাটতি থেকে যাচ্ছে। 2,56,000 কোটি টাকার একটি ঘাটতি আমরা এখানে দেখছি। এবং এর মধ্যে এনবিআরের যে এনবিআরের উপর যে কর আহরণের যে লক্ষ্যমাত্রাটি দেওয়া হয়েছে সেটি প্রায় 60%, 4,80,000 টাকা। আমরা আয়ের আরও খাত জানবো, কিন্তু এই বাজেটটি বড় দাগে কোথায় কোথায় ব্যয় হবে সেটি একটু দেখে নেই। পরিচালনায় ব্যয় হবে 5,06,971 কোটি টাকা। এটি প্রায় 63% আসলে সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা, বিভিন্ন দপ্তর পরিচালনা এবং কিছু এই বিভিন্ন দপ্তরের দায়িত্বে যে সেবাগুলো আছে, এই সামগ্রিকভাবে পরিচালনার জন্যই বাজেটের সিংহভাগ প্রায় 63% ব্যয় হয়ে যাবে পরিচালন ব্যয়। এবং বিভিন্ন প্রকল্পের উন্নয়নের ক্ষেত্রে আমরা দেখছি, বা উন্নয়নের জন্য ব্যয়ের যেই অঙ্কটা আমরা দেখছি, 2,81,453 কোটি টাকা। এটি গেল বারের তুলনায় 8% বেড়েছে। আমরা যদি এরপরে এবারের বাজেটের অর্থ সংস্থান কী হবে তন্ময়, সেদিকে একটু নজর দিতে চাই। আমরা দেখছি যে রাজস্ব প্রাপ্তি থেকেই, যেটি আগেও আমরা দেখালাম যে বড় দাগে এই বাজেটের অর্থের সংস্থান করা হচ্ছে, 67.89% চিন্তা করা হচ্ছে যে রাজস্ব থেকে আসবে। এর আগে যেটি বললাম যে এখানে এনবিআরের একটি বড় অংশ রয়েছে, 4,80,000 কোটি টাকা। যেহেতু এখানে ঘাটতি থাকছে, সেই ঘাটতিটার পূরণ করার জন্য এবারও কিন্তু সরকারকে ঋণ নিতে হবে। এবং সেইখানে আমরা দেখছি যে বৈদেশিক ঋণের যে পরিমাণটি আমরা এখানে দেখছি যে এবারও প্রায় 90,000 টাকার বেশি বিদেশি ঋণ নিতে হবে। এবং অভ্যন্তরীণ বিভিন্ন খাত থেকে সরকার ঋণ নেবার যে পরিকল্পনাটি করেছে সেটি হলো 1,60,900 কোটি টাকা, যেটি প্রায় 20%। আমরা যদি দেখি যে 1% কম এখানে একটা অনুদান পাওয়ার সম্ভাবনা আছে, যেটি কিন্তু লক্ষ্যমাত্রায় আছে। আমরা একটু বাজেটের ঘাটতির যে প্রবণতা সেটি দেখব তন্ময়। এবারের বাজেটে বলতে গেলে এটি একটা বড় দিক, যেটি আমরা অন্যান্য বাজেটে দেখিনি। প্রতি বছরই আমরা যদি একদম 2019-20 অর্থ বছর দেখি, তার আগের অর্থ বছরের চেয়ে তন্ময় 30% পর্যন্ত বেশি ধরা হয়েছিল আগের অর্থ বছরের তুলনায়, ঘাটতি বাড়ানো হয়েছিল এবং তারপর থেকে কিন্তু কমতে শুরু করে। এবং এই যে কমার ব্যাপারটা কিন্তু নানান সংস্থা থেকে কিন্তু পরামর্শ আসছিল যে বাজেটের ঘাটতি কমানো হবে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে এবার IMF-এর কাছ থেকে যে ঋণ পাচ্ছে বাংলাদেশ, সেখানে একটা অন্যতম বড় শর্ত যে বাজেটের ঘাটতি কমানো হবে। এবং আমরা যে দেখি 2019-20 অর্থ বছরের পর থেকে কিন্তু বাজেটের ঘাটতির প্রবণতা কিন্তু নিম্নমুখী, এবং যদিও বেড়েছে 2019-20-এর পর আমরা দেখেছি 2020-21-এ বেশ বেড়েছে প্রায় 23%, কিন্তু তারপর থেকে আমরা দেখেছি 14-13%-এর মধ্যে এই ঘাটতির পরিমাণ বাড়ার প্রবণতা ছিল। কিন্তু এবারে যেটি দেখছি, আপনি লক্ষ্য করুন তন্ময়, যে 2023-24 অর্থাৎ চলতি অর্থ বছরে বাজেট ঘাটতি ধরা হয়েছিল 2,61,785 কোটি টাকা। কিন্তু এবার যেই বাজেটটি ঘোষণা হচ্ছে, প্রস্তাব করা হচ্ছে, সেখানে দেখুন যে আগের অর্থ বছর থেকে বেশ কম, 2,56,000 কোটি টাকা। এটি কিন্তু একটি নতুন দিক বাজেটের। এবং এই যে নেতিবাচক প্রবণতা বা নিম্নমুখী প্রবণতা, এটির দ্বারা কিন্তু অনেক কিছু বোঝাচ্ছে সরকার। হয়তো তারা যে বাজেটটি যে ব্যয় সংকোচনের বাজেট হচ্ছে সেই জায়গায়, কিংবা এই বাজেটটি যে সংকোচনমূলক বাজেট হচ্ছে সেই জায়গাটি কিন্তু এখানে স্পষ্ট হচ্ছে, আমরা যেটি দেখতে পাচ্ছি। আমরা একটু দেশি বিদেশি ঋণের চিত্রটাও একটু দেখতে চাই তন্ময়। দেশি বিদেশি ঋণের পরিমাণ যেহেতু ঘাটতির পরিমাণ
কিছুটা গেল বছর থেকে কম হয়েছে। দেশি বিদেশি ঋণের পরিমাণও কিন্তু তন্ময় আপনি তথ্যচিত্রটিতে যদি দেখেন তাহলে কিন্তু দেখবেন কম। গেল বছরে এই ঋণের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 2,57,885 কোটি টাকা, কিন্তু এবারে কিন্তু সেখান থেকে প্রায় 6,000 কোটি টাকা কম দেখানো হচ্ছে। সেটির আমরা দেখতে পাচ্ছি যে 2,51,600 কোটি টাকার একটি কম ঋণ এবার নেবে, তারা এভাবে পরিকল্পনা কিন্তু নিয়েছে। এবারে যে বিষয়টি আলোচনা করব তন্ময়, যে বাজেটে কিন্তু ঘাটতি কমেছে, সেইভাবে এই দেশি বিদেশি যে ঋণের পরিমাণ সেটিও কিন্তু কমেছে, কিন্তু বাজেটের কিন্তু সুদ পরিশোধের পরিমাণ কিন্তু বেড়েছে। আমরা সেই তথ্য দিতে, তার আগে আমরা একটু দেখতে চাই যে এই ঘাটতিগুলো, যে মোট যে ঘাটতি, সেইখানে অভ্যন্তরীণ উৎস থেকে কত ঋণ সরকার নেবে সেই ঘাটতি পূরণের জন্য, আর বৈদেশিক উৎস থেকে কত নেব। আমরা দেখছি যে বিদেশি উৎস থেকে এবার প্রায় 90,000 কোটি টাকার বেশি ঋণ নিতে হবে, এবং অভ্যন্তরীণ উৎস থেকে বিভিন্ন তফসিলি ব্যাংক কিংবা কেন্দ্রীয় ব্যাংক থেকে এবারও 1.5 লাখ কোটি টাকার বেশি কিন্তু ঋণ নেবার পরিকল্পনা নিয়েছে। সুদের যে ব্যাপারটি, সুদ পরিশোধের যে লক্ষ্যমাত্রা, এটি দিয়ে শেষ করতে চাই তন্ময় আলোচনা। সেটা হলো আমরা দেখছি যে সুদ পরিশোধের যে পরিমাণ সেটি কিন্তু বাড়ছে। এর কারণ হলো বড় একটি অংশ সুদে চলে যাচ্ছে। আমরা যদি 8 লাখ কোটি টাকার বাজেট হিসাব করি, সেখানে 1,13,500 কোটি টাকা, অর্থাৎ 8 ভাগের 1 ভাগ কিন্তু সুদ পরিশোধে ব্যয় হচ্ছে। এবং এই যে একটা ব্যাপার, যে সুদ পরিশোধের যেই ব্যাপারটি, সেটি হলো যে এর কারণ কি? কারণটা হলো যে আমাদের বড় বড় প্রকল্পগুলোর জন্য যে ঋণ নেওয়া হয়েছিল সেটির সুদ পরিশোধের সময় এসেছে, কিংবা সেই ঋণ পরিশোধের সময় এসেছে, যেই কারণে এই ধরনের এই অঙ্কগুলো কিন্তু সামনেও বাড়তেই থাকবে। তন্ময়, লিমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে আবারও নতুন কোনো বিষয় নিয়ে আমরা আবারও আপনার সঙ্গে যুক্ত হব।